দেশ নির্বাচনের জন্য প্রস্তুত নয়, রয়টার্সকে এনসিপি প্রধান নাহিদ ইসলাম। কিসের ভয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হচ্ছে না, প্রশ্ন রিজভির। জুলাই ঘোষণা চূড়ান্তের পর এক অংশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, বাকি অংশ রাজনৈতিক সরকার। মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। 2016 সালে জঙ্গি সাজিয়ে 9 যুবককে হত্যার অভিযোগ, সাবেক আইজিপি সহ 3 জনকে 24 মার্চ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়রানি বললেন আইনজীবী। জুলাই গণহত্যার বিচারে আবারও ট্রাইব্যুনাল চান চিফ প্রসিকিউটর। ভেবেচিন্তে এগোনোর পরামর্শ ব্রিটিশ আইনজীবী ক্যাটম্যানের। শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। দেশ নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তার সংখ্যা, জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছাতে না পারলে নির্বাচন বিলম্ব হতে পারে। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে তুমুল আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতিতেও ফুটে উঠেছে নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্রদের তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠনের পরেই সরব হতে দেখা যায় নির্বাচন ইস্যুতে। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতভেদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাতে চলতি বছরের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথাও একাধিকবার শিরোনাম হয় বিভিন্ন গণমাধ্যমে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অস্থিতিশীলতার জন্য দেশ এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয়। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সেকেন্ড রিপাবলিক গঠন ও সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে দেশে শাসন কাঠামোর পরিবর্তন করতে হবে। আমাদের যে বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে নির্বাচন যেমন বিলম্ব হতে পারে, তেমনি যখনই নির্বাচন হোক তখনই এনসিপি তাতে অংশ নিতে প্রস্তুত আছে বলেও জানান তরুণ এই নেতা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে যারা দলটির প্রতি হিংসাত্মক মনোভাব প্রদর্শন করছেন। কিসের ভয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না সে প্রশ্ন তোলেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী সিন্ডিকেট কেন গ্রেপ্তার হয় না তার জবাব সরকারকে দিতে হবে। তার অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করছে না। রিজভী বলেন, প্রশাসন নিয়ে নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। সরকারের মধ্যে যাতে স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি,
জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে, কেন বলেন না? কিসের ভয়? বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টারা গোস্বা হন। প্রধান উপদেষ্টা বলেছেন ৬ কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। এই সনদের কিছু অংশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, বাকিগুলোর দায়িত্ব রাজনৈতিক সরকারের। জুলাই সনদ পথ দেখাবে বলেও জানান তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রাক্তন 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং ড্যানি লভিস সৌজন্য সাক্ষাৎ করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের বলেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর যদি একটু বেশি সময় সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এ সময় ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভেস বলেন, ভুয়া সংবাদ এবং বিভ্রান্তির হুমকি মোকাবিলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য এবং গুরুতর প্রচেষ্টা প্রয়োজন। বৈঠকে বাংলাদেশ মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং পূর্ববর্তী শাসনামলে চুরি হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধার, সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস বলেন, হঠাৎ করে একটি দেশকে আদর্শ দেশ বানানো সম্ভব নয়। বহু বছর ধরে চলে আসা বিষয়গুলো থেকে বের হতে সময় লাগবে। আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করছে তার সরকার। তিনি আরো জানান, ছাত্রদের ওপর শেখ হাসিনার নৃশংস হত্যাযজ্ঞের বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। দেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। 2016 সালে কল্যাণপুর জাহারবাড়ির একটি ভবনে জঙ্গি অভিযান অপারেশন স্টর্ম 26 পরিচালনা করেছিল পুলিশের বিভিন্ন ইউনিট। সেই অভিযানে নিহত হয় 9 যুবক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানায়, সেই জঙ্গি অভিযান ছিল পুরোটাই নাটক। ইসলামিক মনোভাব থাকায় জঙ্গি সাজিয়ে নাটক করে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তৎকালীন পুলিশের 3 শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে বিরোধী মত দমনে জঙ্গি শব্দ ছিল বড় ট্রাম্প কার্ড। 2016 সালের 25 জুলাই গভীর রাত অপারেশন স্টর্ম 26 নামের এক জঙ্গি দমন অভিযানের নামে কল্যাণপুরে জাহাজবাড়ির একটি ভবন ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের গুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গভীর রাত থেকে সকাল পর্যন্ত চালানো হয় কথিত সেই অভিযান। সে সময় বলা হয়েছিল স্মরণকালের সবচেয়ে সফল অভিযান এটি। মাথায় পাগড়ি আছে, সেই হাতে নাইফ আছে এবং তাদের ব্যাগগুলির মধ্যে নিশ্চিত তল্লাশি করলে আমরা কিছু পাবো আর কি। অভিযান শেষে তৎকালীন আইজিপি শহীদুল হক সাংবাদিকদের জানান, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় পাল্টা গুলি চালানো হয়। এতে নিহত হয় 9 যুবক, যাদের প্রত্যেকের পরনে ছিল জঙ্গি পোশাক, যদিও তাদের লাশ দেয়া হয়নি পরিবারের কাছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই জঙ্গি দমন অভিযান নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বলছে, অপারেশন স্টর্ম 26 নামের অভিযানটিতে নির্দোষ যুবকদের দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে হত্যা করা হয়। সাজানো ওই অভিযান শেষে অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের কথাও জানানো হয়। ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সাথে সম্পৃক্ততা পেয়েছে। এই ঘটনায় জড়িত তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্তা আইজিপি শহীদুল হক, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক সহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের অপরাধ ছিল যে তারা তৎকালীন সরকারের বিরোধী মনোভাবাপন্ন ছিল। এ কারণেই তাদের বিরুদ্ধে
বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে এসে একটি জায়গায় আটক রেখে সবাইকে জানানো হতো যে তারা জঙ্গি। আসলে তারা কেউই জঙ্গি ছিল না। 7 মে অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে এই জঙ্গি নাটক সাজানোর এটাই প্রথম অভিযোগ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এক যুগ পর বিদেশে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। খালাসের পর আইনজীবীরা বলেন, পুরো মামলাটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক। রাব্বি হোসেনের আরও একটি প্রতিবেদন। বিগত 15 বছরের আওয়ামী শাসনামলে গ্রেনেড হামলা, মানহানি, অর্থ পাচার ও দুর্নীতি সহ বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে। বিদেশে অর্থ পাচারের অভিযোগে 2009 সালে মানি লন্ডারিংয়ের আইনে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 2013 সালে তারেক রহমানকে খালাস ও গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। পরে এ মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে 2016 সালে তারেক রহমানকে 7 বছরের সাজা ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল রেখে অর্থদণ্ড বাড়ানো হয় আরও 20 কোটি। 2024 সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করলে হাইকোর্টের রায় স্থগিত রাখে আপিল বিভাগ। বৃহস্পতিবার এই মামলা থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিল আপিল বিভাগ। এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। খালাসের পর আইনজীবীরা বলেন, মামলাটি ছিল পুরোপুরি মিথ্যা। তারেক রহমান আপিল না করলেও খালাস পেয়েছেন তিনি। প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, এই মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেইনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে। এ সময় দুদকের আইনজীবী বলেন, মামলার প্রক্রিয়াতে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো প্রমাণ ছিল না। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। আমরা বলছি না, কোর্ট যে গ্রাউন্ডে দিয়েছে সেই গ্রাউন্ডের কথা বলছি। এই গ্রাউন্ডে মেনলি কোর্ট আজকে আপিলটা অ্যালাউ করেছে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা প্রায় 84টি মামলার মধ্যে এখন বাকি রয়েছে দুর্নীতির আরেকটি মামলার রায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ দ্রুত এগিয়ে নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক আদালতের দাবি তুলেছেন বিচার প্রার্থীরা। কিভাবে ও কবে আরেকটি আদালত গঠন করা হবে সে এখতিয়ার সরকারের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যার বিচার কাজ পরিচালনার জন্য অন্তত 2টি ট্রাইব্যুনাল প্রয়োজন। তবে আদালতের সংখ্যা নয়, বিচার এগিয়ে নেয়াই মূল কাজ বলে মনে করেন তিনি। বিস্তারিত মশিউর অনেকের প্রতিবেদনে। জুলাই আগস্টে কোটা আন্দোলন ঘিরে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্লোগান পৌঁছে যায় সারা দেশে। রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাতে প্রাণ যায় 1,500 ছাত্র জনতার। ছাত্র জনতার ঘোষিত এক দফায় 2024 সালের 5 আগস্ট সফল হয় গণ অভ্যুত্থান। পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জোরালো হয় গণহত্যার বিচারের দাবি। এর ধারাবাহিকতায় ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরপরই প্রশ্ন ছিল, গণহত্যার বিচার করতে ঠিক কতটা সময় প্রয়োজন? আদৌ কি একের বেশি ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব? 56,000 বর্গমাইল জুড়ে অপরাধ হয়েছে। আমাদের আইনে বলা আছে যে গভর্নমেন্ট চাইলেই এক বা একাধিক ট্রাইব্যুনাল সেট আপ করার ক্ষমতা আমাদের আইনে আছে। একই সাথে যখন একাধিক মামলার বিচার চলমান হবে, তখন দুটো ট্রাইব্যুনাল ভাগাভাগি করে এই মামলাগুলো করলে বিচার কার্যটা দ্রুত অগ্রসর হবে। এই ব্যাপারে আমরা সরকারের সাথে ইতিমধ্যে কথাও বলেছি। সরকারের রেসপন্সটাও ইতিবাচক, এবং আমি বিশ্বাস করি যে গভর্নমেন্ট হয়তো এই ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবে। বিচারগুলো একই সাথে দুটো ট্রাইব্যুনালে যদি শুরু হয়, তাহলে দ্রুত অগ্রসর হওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে সরকার চাইলে এখনই এটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, এবং এখন গঠন করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে করে ট্রাইব্যুনালের নতুন যারা আসবেন তাদেরকে এখানে পুরো সিস্টেমের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন থাকবে, সেটা তারা এখন যদি হয়ে নেন। সরকার যদি মনে করেন যে পরিমাণ মামলা আছে বা যে পরিমাণ মামলা সামনের দিকে হবে,
তার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর প্রয়োজন, তো সেটা সরকার তার নিজস্ব ইচ্ছায় এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াতে পারেন। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে তৎকালীন ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান ট্রাইব্যুনালের কট্টর সমালোচক থেকে এখন তিনি প্রতিষ্ঠানটির প্রধান পরামর্শক। তার কাছে প্রশ্ন ছিল, দ্বিতীয় ট্রাইব্যুনাল কেন প্রয়োজন? You will have a single judge who would sit on all procedural matters, and then you'll have a trial panel of 3 judges that deal with the trial, and then you will have an appeal panel. And I think that's one of the things that we need to think about as to whether in the future for the longer term to ensure that justice is done and justice is seen to be done, that the process is structured in a way that meets all of those demands. দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। তবে কিভাবে গঠন করা হবে ট্রাইব্যুনাল সে বিষয়ে স্পষ্ট করেন চিফ প্রসিকিউটর নিজেই। গভর্নমেন্ট আগের ট্রাইব্যুনাল যেভাবে গঠন করেছেন, এখানে যদি সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ আসেন তাহলে তো সুপ্রিম কোর্টের বিচারকদের এখানে আসার ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা পারমিশন লাগে, অনুমতি লাগে। আর অন্যরা যারা এদেরকে গভর্নমেন্ট সরাসরি এখানে নিয়োগ দিতে পারেন। সুতরাং কোন প্রক্রিয়ায় যাবেন এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করলে এটা হয়ে যাবে। তো প্রজ্ঞাপন জারি করাটাই হচ্ছে আইন মন্ত্রণালয়ের কাজ। এটা সরকারের সিদ্ধান্ত নিলে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য পরিচালনার দায়িত্ব এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে। প্রসঙ্গ, ঠিক কতটা দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত বিচার কার্য পরিচালনা শেষ করতে পারবে, আর তার লক্ষ্যে প্রসিকিউটররা এবং সরকার পক্ষরা বলছেন খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে, গঠন করা হবে নতুন ট্রাইব্যুনাল। দেখার বিষয় ঠিক কতদিন সময় লাগে এই মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য শেষ হতে। মশিউর অনিক, এখন, ঢাকা। এবার স্বাধীনতা পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী, পপ সম্রাট আজম খান, কবি আল মাহমুদ সহ 7 জন। এছাড়া তালিকায় আছেন লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন ওমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ইতিহাসবিদ বদরুদ্দিন ওমর ছাড়া বাকি 6 জনই মরণোত্তর পুরস্কার পাবেন। সান্ধ্যবাজারের একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছেন কমিশন কর্মকর্তারা। দাবি না মানলে 13 মার্চ থেকে দেশব্যাপী নির্বাচন অফিসে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এনআইডি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023-এর মাধ্যমে এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার কথা থাকলেও তা বাতিল করে সরকার। এনআইডির মাধ্যমে একই সাথে অনেক ধরনের সেবা দিতে গঠিত হয় সিভিল রেজিস্ট্রেশন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের স্লোগানই বলে দিচ্ছে এনআইডি সেবা ইসির আওতার বাইরে নেওয়ায় ক্ষুব্ধ তারা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে অবস্থান নিয়ে তারা বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্তে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। এর পেছনে ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ তাদের। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা, আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয় নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। এনআইডির যে সুষ্ঠুতা, মানুষের সেবার যে সেবা প্রদানটা অনেক ইজি হয়ে গেছে এবং আমরা প্রতিদিন রাত চেষ্টা করতেছি সেবা প্রদান ইজি করার জন্য। এনআইডি আলাদা কোনো বিষয় না, ভোটার তালিকা কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই, এই দুটো একসাথেই থাকবে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে অবস্থানরতদের আশ্বস্ত করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এনআইডি সেবা কমিশনের বাইরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কাছে এখনো আসেনি। এ নিয়ে শীঘ্রই সরকারকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে,
আমাদের প্রতিনিধি গিয়েছিল। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। আগামী 12ই মার্চের মধ্যে বিষয়টি সমাধান না হলে 13 তারিখ দেশের সব নির্বাচন অফিসে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। যারা এই মব সৃষ্টি করবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, বিশৃঙ্খলা দমনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে। 15 রমজান থেকে রাজধানীর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। এছাড়া ব্যস্ত এই সড়কের কোথাও পার্কিংও করা যাবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে ঈদকে সামনে রেখে নৌ পরিবহন চলাচলের প্রস্তুতি সভা শেষে তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রী পরিবহন করলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। এ সময় অহেতুক কোনো যাত্রীকে তল্লাশি না করার নির্দেশ দেন তিনি। বিস্তারিত দেবরাজ দেবের প্রতিবেদনে। আগের মতো নৌপথে জল্লুস না থাকলেও ঈদে ফেরে হারানো ব্যস্ততা আর থাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের চাপ। সেই সাথে থাকে অসংখ্য অভিযোগ, অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত যাত্রী বহন সহ নানা রকম ভোগান্তি। রাজধানীর ব্যস্ততম গুলিস্তান 0 পয়েন্টের এই সড়কের যানজট ঠেলে সদরঘাটে পৌঁছাতে হয় দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীদের। দীর্ঘ এই পথে ভোগান্তি বাড়ায় হকার আর যত্রতত্র পার্কিং। ঈদের সময় সড়কের পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। সবাই ছোটে নারীর টানে। প্রতি বছরের মতো এবারও ঈদে নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে লঞ্চ মালিক, বাস মালিক, বিআইডব্লিউটিএ, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সকল অংশীদারদের সাথে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা। নির্দেশ দেন 15 রমজান থেকে রাজধানীর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক হকারমুক্ত করতে এবং যত্রতত্র বাস পার্কিং বন্ধে ব্যবস্থা নিতে। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। যাত্রীদের অতিরিক্ত ভাড়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, নির্ধারিত ভাড়াতে যাত্রী বহন করতে হবে, অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে। যদিও নির্ধারিত ভাড়ার বিষয়টি ঠেলে দিলেন অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের দিকে। উপদেষ্টা বলেন, এতদিন লোকসানে লঞ্চ চালিয়েছে মালিকরা। ঈদের জন্য না, নির্ধারিত ভাড়া এখন আপনারা অ্যামাউন্টটা কত এটা তো বলতে পারবেন না? না, আমি বলতে পারবো না। ভাড়ার কথা বলা হয়েছে, এখন ওনারা কম রেটে যাত্রী নিচ্ছেন, যেহেতু যাত্রী হচ্ছে না, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে বিভিন্ন ভাড়া নেয়। যাত্রী হয় না, ওনার কেবিন খালি, আমাকে 3000 টাকা কেবিন দিচ্ছে। বলা হয়েছে শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। এ সময় উপদেষ্টা জানান, লঞ্চ যাত্রীদের অহেতুক হয়রানিমূলক তল্লাশি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 15 রমজান থেকে রাতে বাল্কহেড ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। অহেতুক কোনো পুলিশ, কোনো নৌবাহিনীর লোক, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো, আপনারা একটা কমপ্লেন দেবেন, উই উইল টেক অ্যাকশন। ওখানে পাক বিতণ্ডতা করার কোনো কারণ নেই। বাল্কহেড, স্পিডবোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। এ সময় যাত্রী চাপে যদি দিনের বেলা কোনো লঞ্চ চলাচল করতে আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে অনুমতি নিতে হবে বলেও জানান উপদেষ্টা। শর্ট রুট যেটা দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। দেবরাজ দেব, এখন, ঢাকা। রোজার শুরুতেই ধীরে ধীরে জমে উঠেছে রাজধানীর ঈদ বাজার। ভিড় এড়িয়ে পছন্দের পোশাক কিনতে ক্রেতারা আগে ভাগেই আসছেন বিভিন্ন শোরুমে।
তবে বিক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসবে বেচা কেনা তত বাড়বে। আর জানাচ্ছেন আসিফ ইকবাল। ঈদ মানেই নতুন কাপড় পরার আনন্দ, আর সেজন্যই রোজার মাস জুড়ে চলে কেনাকাটা। তবে এবার রোজার শুরু থেকেই রাজধানীর মার্কেটগুলোতে চোখে পড়েছে বাড়তি ভিড়। ক্রেতারা বলছেন রোজার শেষ দিকের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাক কিনতেই আগেভাগে মার্কেটে আসা। দেখতে আসছি যে দেখে কোনো নতুন কালেকশন পাই কি না, এই জন্য। আগে একটু কম থাকে ভিড়টা, এই কারণেই আর কি তাড়াতাড়ি আসা, পরে অনেক ঝামেলা হয়ে যায়, জ্যামজট হয়ে যায়। আব্বা আম্মার বাচ্চাদের শ্বশুর শাশুড়ি তারপরে বাসা যারা আছে সদস্য তাদের সবার জন্য কিনতেছি। ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি তত বাড়বে, এমনটাই আশা করছেন বিক্রেতারা। জানান গরম আবহাওয়ার কারণে ক্রেতাদের পছন্দের শীর্ষে সুতি কাপড়ের পোশাক। এখন বাচ্চাদের ফ্রক কালেকশন চলতে আছে, ঠিক আছে, সুতির উপরই হালকা ড্রেসগুলো আর কি বেশি, হাফ শার্টগুলো আর কি বেশি চলতেছে, যেহেতু গরমকাল চলতেছে এই কারণে। আর বাচ্চাদের ওই ম্যাগিয়াতা গেঞ্জি, হাফাতা গেঞ্জি এগুলা। আমরা আশাবাদী যে ঈদের মধ্যে বেচাকিনি হবে, হয়তো কালকে শুক্রবারতে বেচাকিনি একটা লাগবে আশা করা যায়। এদিকে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমেও দেখা যায় ক্রেতাদের উপস্থিতি। দাম ও মানের সমন্বয়ে ঈদের পোশাক কিনছেন তারা। এখনই অলরেডি কিছু সাইজ আমি পাচ্ছি না, তো এর জন্য এখনই নিয়ে নিচ্ছি, যাতে কারণ আর নইলে পরে আসলে আসলে আমি সাইজগুলি পাবো না, আসলে আমার যেটা যেই সাইজটা দরকার। আমাদের নতুন ঈদ কালেকশন চলে আসছে, আমাদের প্রচুর পরিমাণ ঈদ কালেকশন, যেরকম হচ্ছে সামার আইটেমগুলো, টি শার্ট, পোলো শার্ট, আমাদের হিউজ পরিমাণ পাঞ্জাবি আসছে। যারা আমাদের সাইজগুলো অ্যাভেলেবেল নিতে চাচ্ছেন তারা একটু আগে আসলে হয়তো আমাদের সাইজগুলো এখন অ্যাভেলেবেল আসছে, ইনশাল্লাহ পাবেন এখন। শপিং মলের মতো ঈদ বাজারের কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতেও। সেখানে ভিড় করছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রমজান উপলক্ষে রাজধানীতে চলছে সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়াই পণ্য বিক্রি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 19টি পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী এই শিল্পগোষ্ঠী। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শ্যামলী বাসস্ট্যান্ড, মিরপুর 2 সহ রাজধানীর 15টি স্থানে সিটি গ্রুপের ট্রাকের মাধ্যমে 2 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনছেন ক্রেতারা। পুরো রমজান মাস জুড়ে বাজারের চেয়ে কম দামে সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়াই পণ্য পেয়ে খুশি ক্রেতারা। তারা বলছেন বিশেষ সময়কে কেন্দ্র না করে সারা দেশে এমন আয়োজন থাকুক বছরব্যাপী। সেই সাথে পণ্যের তালিকা আরও বাড়ানোর আহ্বান জানান ক্রেতারা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরবো একটু পর, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুশতাক তাহমিদ বলেন, হামলায় জড়িতদের সন্ত্রাসী হিসেবেই দেখছেন তারা। তিনি আরো বলেন, বুধবারের ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন, তবে এদের মধ্যে আহমেদ শাকিল এবং মাসরুর হামলা করেছে। তারা দুজনেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুশতাক তাহমিদ বলেন, হামলাকারীরা ছাত্রদলের নেতা হতে পারে না, তারা সন্ত্রাসী। প্রায় 1.5 দশক পর সরকারিভাবে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাকিস্তানি চালবাহী জাহাজ। প্রথম চালানে এসেছে 26,250 টন চাল। এ নিয়ে এ পর্যন্ত সরকারি পর্যায়ে আমদানি হলো 3 লাখ টনের বেশি চাল। রমজান মাসে আসবে আরও 1 লাখ টন। আর এই আমদানির ফলে বাজারে চালের সংকট থাকবে না দাবি করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হুমায়ুন কবির। বিস্তারিত আরও জানাবেন হাজেরা শুলি। পাকিস্তানের কাসিম বন্দর থেকে 26,250 মেট্রিক টন চাল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি সিভি গত বুধবার বন্দরের চট্টগ্রাম কন্টেনার টার্মিনালের 1 নম্বর জেটিতে ভিড়ে। বেসরকারিভাবে পাকিস্তান থেকে চাল আসলেও গত 1.5 দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম পাকিস্তানি জাহাজ এটি।
পাকিস্তান থেকে মোট 52,000 টন আতপ চাল আমদানির চুক্তি করেছে সরকার। দ্বিতীয় চালানে আসবে বাকিটা। বৃহস্পতিবার সকালে চাল খালাস কার্যক্রম পরিদর্শন করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বিভিন্ন দেশ থেকে চাল আমদানির কারণে বাজারে চালের সংকট নেই। মান ভালো ও পরিবহন খরচের কারণে পাকিস্তানি চাল দামে কিছুটা বাড়তি হলেও খুব বেশি নয় বলেও দাবি তার। 7,50,000 মেট্রিক টনের চুক্তি হয়েছে। এর মধ্যে আজকে পর্যন্ত যদি আমরা বলি, তো আজকে পর্যন্ত আমাদের 3,20,000 মেট্রিক টন শুধু পাকিস্তান না, এটা বিভিন্ন দেশ থেকে আমরা রিসিভ করেছি। আর বাকি আমরা আশা করছি যে এই রমজানের মধ্যে আরও 1 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের এখানে আসবে। এদিকে শিপিং এজেন্ট জানালো, এমভিসিভির চাল খালাসে 7 থেকে 8 দিন সময় লাগবে। এই চালানটা এসেছে, প্রথম চালানটা 26,300 টন। এই চালানের দ্বিতীয় চালানটা আসবে আগামী 11 তারিখ। তো এই চালানটা খালাস হতে সময় লাগবে আমাদের 7 থেকে 8 দিন। ভারত, মিয়ানমার, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সরকার এ পর্যন্ত 7.5 লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য চুক্তি ও দরপত্র আহ্বান করেছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশের বিভিন্ন জেলায় চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম, যেখানে বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে ছিল উপচে পড়া ভিড়। এক পর্যায়ে ঘটে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা। টিসিবির পণ্য কিনতে সকাল থেকে নাটোরের চক্রামপুর এলাকায় তৈরি হয় দীর্ঘ লাইন। পরে ভিড় ঠেলে পণ্য কিনতে গেলে তৈরি হয় হট্টগোল। পরে রীতিমতো মারামারি শুরু হয় লাইনে দাঁড়িয়ে থাকা নারী পুরুষের মাঝে, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ভিড় ঠেলে যারা তেল, চিনি, ডাল, ছোলা কিনতে পেরেছেন তারা স্বস্তি প্রকাশ করেন। বগুড়ার 5টি পয়েন্টে চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। প্রতিটি ট্রাক থেকে 400 জন পণ্য কিনতে পারলেও প্রতিদিনই ভিড় করেন কয়েক গুণ বেশি মানুষ। পণ্য বিতরণ শুরুর পর ক্রেতাদের মাঝে শুরু হয় ধাক্কাধাক্কি। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদ উপলক্ষে টাঙ্গাইলে দিন দিন বাড়ছে দেশীয় প্রসাধনীর বাজার। এ সময় মেহেদি সহ নানা প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। ক্রেতারা বলছেন, আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন, ঈদে প্রসাধনী থেকে জেলায় ব্যবসা হবে প্রায় 12 কোটি টাকার। কাউসার আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঈদে কেবল নতুন পোশাক নয়, 2 হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর উপটানে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি আর পরিবেশের কারণে গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। ঈদ উপলক্ষে কালার কসমেটিক্স আর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বেশি যায়। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্মত নানান দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। 10,000 পরে থেকে পুরা ধুমধাম বেচাকেনা হয়ে যাবে। মমতাজের চলে, মেহেদি চলে, মমতা সিসকাপ, মেসেজ, তেল আছে, মাথার তেল, এগুলো চলে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবারে প্রসাধনীর দাম কিছুটা বাড়তি। আর রমজানের শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের ভিড়ও কিছুটা কম। তবে রমজানের শেষের দিকে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলছেন তারা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আসন্ন ঈদে জেলায় প্রসাধনী বিক্রি হবে 12 কোটি টাকার। টাঙ্গাইলে অন্তত 6 থেকে 700 দোকান রয়েছে কসমেটিক্সে। তো ব্যবসায়ীদের আশাবাদ এবার যে তারা অন্তত 10 থেকে 12 কোটি টাকার বিক্রি হবে বলে মনে করছেন। গত বছর ঈদে টাঙ্গাইলে 7 কোটি টাকার প্রসাধনীর বিক্রি হয়েছিল। এখন টাঙ্গাইল। দেশের বাইরের প্রসঙ্গ, যুক্তরাজ্যে সফরে গিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের বিক্ষোভের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তার উপর হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। ইতিমধ্যে এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টার ফুটেজও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটিকে নিরাপত্তা লঙ্ঘনজনিত উস্কানিমূলক কর্মকাণ্ড আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত বুধবার রাতে লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জয়শঙ্করের
কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ খালিস্তানিরা। এমনকি ভারত বিরোধী স্লোগানও দিচ্ছিলেন তারা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরবো একটু পর, সাথে থাকুন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। খেলার প্রসঙ্গ। ডিপিএলে খেলা শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের সতীর্থদের পক্ষ থেকে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলে অনেকের ক্যারিয়ারের শুরু থেকে শেষটাও দেখে ফেলেছেন মুশফিকুর রহিম। এবার নিজের ক্যারিয়ারেও শেষের শুরু। টি-20-র পর ওয়ানডে থেকেও সরে গেলেন মিস্টার ডিপেন্ডেবল। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে ক্যারিয়ার শেষের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার। শেষ করব শান্তবাজার। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দেশে নির্বাচনের জন্য প্রস্তুত নয় রয়টার্সকে এনসিপি প্রধান নাহিদ ইসলাম। কিসের ভয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হচ্ছে না, প্রশ্ন রিজভি। জুলাই ঘোষণা চূড়ান্তের পর এক অংশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, বাকি অংশ রাজনৈতিক সরকার। মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। 2016 সালে জঙ্গি সাজিয়ে 9 যুবককে হত্যার অভিযোগ। সাবেক আইজিপি সহ 3 জনকে 24 মার্চ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়রানি বললেন আইনজীবী। জুলাই গণহত্যার বিচারে আবারও ট্রাইব্যুনাল চান চিফ প্রসিকিউটর। ভেবে চিন্তে এগোনোর পরামর্শ ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যানের। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।